আরজিকর হসপিটালে ডক্টর রেপ এবং মার্ডার ঘটনার 2 সপ্তাহ পরেও ধরা পড়েনি আসল অপরাধীরা। সারা দেশ আজ উত্তাল। শুরু হয়েছে গণ আন্দোলন। সবার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী আপনাদের সাথে রয়েছি। 9ই আগস্ট 2024 সকাল 7:30টা কলকাতা আরজিকর হসপিটালের সেমিনার রুমে এক মহিলা ডক্টরের দেহ ক্ষতবিক্ষত অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তার সারা শরীরে ছিল মারাত্মক আঘাতের দাগ, চোখ দিয়ে ঝরছিল রক্ত। এই অবস্থায় মেয়েটিকে দেখলে যে কেউই বুঝে যাবে মেয়েটির ওপর নৃশংস অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টেও তেমনটাই উল্লেখ করা হয়েছে। ওই মহিলা ডাক্তারের মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্ন মিলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ওই চিকিৎসক পড়ুয়ার ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। শরীরে আরও কিছু অংশেও জমাট বেঁধেছিল রক্ত। তাকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে সেটাও রয়েছে। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল বলেও উল্লেখ রয়েছে। তাছাড়া নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চটচটে 150 গ্রাম তরল সংগ্রহ করা হয়েছে। তবে সেই তরল কি তার উল্লেখ নেই রিপোর্টে। ফরেনসিক স্পেশালিস্টদের মতে নির্যাতিতার আরও একবার পোস্টমর্টেম করা উচিত ছিল আরও বেশি তথ্য পাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ চিকিৎসকদের দেওয়াই হয়নি। সেই হসপিটালেই একবার পোস্টমর্টেম করিয়েই তড়িঘড়ি করে অভয়ার দেহকে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। হাজার হাজার পুলিশ, এমএলএ, কাউন্সিলর সবাই হাজির থেকে দ্রুত দেহটিকে সৎকার করে ফেলে। শ্মশানের ম্যানেজারের কথা থেকে জানা যায় অভয়ার দেহের আগে আরও 2টি দেহ সৎকার করা বাকি ছিল। পুলিশরা সেই 2টি সৎকার আটকে দিয়ে অভয়ার দেহকে প্রথম দাহ করার নির্দেশ দেয়। অভয়ার বাবা মায়ের কাছ থেকে জানা যায় তাদেরকে হসপিটাল থেকে জানানো হয়েছিল তাদের মেয়ে সুইসাইড করেছে। তারপর তারা হসপিটালে হাজির হলে 12:30 থেকে 3টে অবধি তাদের নিজের মৃত মেয়ের মুখটা একবারও দেখানো হয়নি। প্রশাসন থেকে খুব তাড়াহুড়ো করেই হসপিটাল থেকে বডি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। তারপর পুলিশের আর কোনো ভূমিকা চোখে পড়েনি। অভয়ার মৃতদেহ উদ্ধার করার প্রায় 16 ঘন্টা পরে রাত 11টার সময় লঞ্চ করা হয় এফআইআর। অভয়ার মা এটাও জানান যে কর্তৃপক্ষের উপর ভরসা করে তিনি তার মেয়েকে হসপিটালে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতেন, সেই কর্তৃপক্ষ তাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি। মানে আমাদের বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও। সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত। মানে আমাদের ওরা খুব প্রেসারে রেখেছিল। মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার বা এইচওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি। 10ই আগস্ট হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয় এই সঞ্জয় রায় অভয়াকে ধর্ষণ ও খুন করেছে। কিন্তু রাজ্যবাসীর বিশ্বাস সঞ্জয় রায়কে সামনে রেখে আড়াল করা হচ্ছে আসল অপরাধীকে। আর এমন নৃশংসভাবে হত্যা করা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। এছাড়া আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। টাকা না দিলে স্টুডেন্টদের সাপ্লি করিয়ে দিত এমন অভিযোগও উঠেছে। আরজিকরে বিভিন্ন বেআইনি কার্যকলাপও ঘটত বলে তথ্য পাওয়া গেছে। আর এইসব বেআইনি কাজকর্মে সন্দীপ ঘোষ জড়িয়ে রয়েছে এমন তথ্যও এখন সামনে আসছে। তাছাড়া এর আগে সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল পদ থেকে সরানোর অনেক চেষ্টা করা হলেও তিনি তার সিটে অনড় থেকেছিলেন।
কিন্তু সেই মানুষটাই 11ই আগস্ট সকালে জনতার দাবি মেনে নিয়ে প্রিন্সিপাল পদ থেকে রিজাইন দেন। সেই দিনই রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করতে চলেছে জানা যায়। এরপরেই রাজ্যবাসী রাজ্য সরকারের ওপর থেকে ভরসা হারাতে শুরু করে। মহিলারা সিদ্ধান্ত নেন 14ই আগস্ট রাতে রাত দখলের জন্য রাস্তায় নামবেন এবং অভয়ার জন্য জাস্টিস চাইবেন। পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিও করবেন। এরপর আগস্টের 13 তারিখ আরজি কর হসপিটালের কেসটা তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত শুরু করলে প্রথমেই সাসপেক্ট করে সেমিনার রুমটিতে ঘটনাটা ঘটেনি, কারণ সেমিনার রুমের পাশের একটি রুমের দেওয়াল ভেঙে কনস্ট্রাকশনের কাজ চলছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, যেখানে অভয়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে তার পাশের রুমেরই দেওয়াল কেন ভাঙা হলো? তাহলে কি সেই রুমের মধ্যেই ঘটনাটা ঘটানো হয়েছিল, তারপর সেমিনার রুমে বডিটা এনে রেখে দেওয়া হয়েছিল? তাছাড়া হসপিটালে কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য পৌরসভা ঐতিহ্য সংস্করণ কমিটি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানাচ্ছেন কমিটির সদস্যরা। তাছাড়া সেমিনার রুমটি ছিল ধুলো ভরা, আর অভয়ার দেহটি পড়েছিল সেই ধুলো ভরা সেমিনার রুমের পোডিয়ামের গা ঘেঁষে থাকা বিছানার উপর, আর সেই বিছানার নিচে ছিল বৈদ্যুতিক তার। প্রশ্ন উঠছে, কেন অভয়া ওই ধুলো ভর্তি সেমিনার রুমের পোডিয়ামের উপর বিছানা পেতে শুতে যাবেন? এখানেই রয়েছে অনেক বড় রহস্য। উঠে আসছে আরো অনেক প্রশ্ন। কেন এই নির্মম ঘটনাটাকে প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছিল? কেন নির্যাতিতার মা বাবাকে 3 ঘন্টা তাদের মেয়ের মুখ না দেখতে দিয়ে বসিয়ে রাখা হয়েছিল? কেন হঠাৎ করে ক্রাইম স্পটের পাশের রুমের দেওয়াল ভাঙা হলো? কেন তড়িঘড়ি করে দেহ সৎকার করা হলো? কিভাবে সন্দীপ ঘোষ আরজি করে পদত্যাগ করার সাথে সাথে ন্যাশনাল মেডিকেল কলেজের সুযোগ পেয়ে গেল? কেন হসপিটালের বাইরে এবং ভেতরে 70 থেকে 80 জন বহিরাগত দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে? কেন প্রতিবাদ করা 43 জন ডাক্তারের বদলির অর্ডার চলে আসছে? তাছাড়া যেখানে রাজ্য ছেড়ে দেশে, দেশ ছেড়ে বিদেশেও পর্যন্ত গণ আন্দোলন চলছে জাস্টিসের জন্যে, সেখানে হেলথ এবং পুলিশ ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস চোখে পড়ছে না। আজ ঘটি, বাঙাল, হিন্দু, মুসলিম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবাই এক হয়ে গেছে। আজ সবারই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। লড়ছি, লড়ে যাব যতদিন না অভয়া বিচার পায় আর নারীরা এই রাজ্যে, এই দেশে সুরক্ষা পায়।